তো মোটামুটি আমরা প্রত্যেকেই তো কম বেশি অ্যাকশন সিনেমা পছন্দ করি, আর এর ভিতরে যদি থাকে ভায়োলেন্স তাহলে তার কোনো কথাই নেই, একেবারে গরম ভাতে ঘি ঢালার মতো। মার্কো এই সিনেমার ব্যাপারটা একটু আলাদা, যেটি ভায়োলেন্সের দিক দিয়ে অ্যানিমাল এবং কিল মুভিকে অনেক আগেই পেছনে ফেলে দিয়েছে। কারণ এই সিনেমায় এত ভয়ানক ভয়ানক সিন দেখানো হয়েছে যেটি দেখে রীতিমতো আপনার আত্মা কেঁপে উঠবে। তবে মার্কো তো ইজ এ ব্র্যান্ড, সে উড়াধুরা ফাইট করে তার পরিবারকে বাঁচানোর জন্য, এবং সে যে কারো দেহ থেকে মাথা আলাদা করতে এক সেকেন্ডও চিন্তা করে না। তবে এই সিনেমায় তার চারদিকে রয়েছে ভয়ঙ্কর সব কিলাররা, এবং সে একাই রয়েছে এই যুদ্ধের মাঠে। চরম ইন্টেন্স এবং ভয়ঙ্কর সব ব্যাকগ্রাউন্ড মিউজিক এই সিনেমাটিকে এক অন্য লেভেলে নিয়ে গেছে। আপনি যদি কেজিএফ সিনেমার মতো ভায়োলেন্ট মুভি পছন্দ করে থাকেন তাহলে এই সিনেমাটি আপনার জন্য। তো চলুন শুরু করার আগে, হে গাইস, আমি পারভেজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। এন্ড এই ভিডিওতে আমি 2024 সালে মুক্তি পাওয়া মার্কো এই সিনেমাটিকে সম্পূর্ণ এক্সপ্লেন করব। গল্পের শুরুতে আমরা ভিক্টর নামের এক অন্ধ ছেলেকে দেখতে পাই, যে গেছে গ্যাংস্টারদের এক নিষিদ্ধ রেসলিং চ্যাম্পিয়নশিপ দেখতে, যেখানে তার বন্ধু ওয়াসিমও ছিল। তবে সেই রেসলিং চ্যাম্পিয়নশিপ দেখার পর তারা যখন বাড়ি ফিরে আসছিল তাদের সাথে হঠাৎই এক অঘটন ঘটে যায়। মানে এক দল গ্যাংস্টার সেই ওয়াসিম নামের ছেলেটিকে সেখানেই হত্যা করে ফেলে। তবে তার পরেরই মুহূর্তে আমরা ওয়াসিমের বাড়িতে ভিক্টরকে দেখতে পাই, যে গেছে অ্যাকচুয়ালি ওয়াসিমের আত্মার মাগফিরাত কামনা করতে। তবে সেই মুহূর্তেই সেখানে এসে উপস্থিত হয় সেই মানুষটি যে ওয়াসিমকে হত্যা করেছিল, আর যার নাম ছিল রাসেল ইসাক। আসলে ভিক্টর অন্ধ হলেও সে একজন পারফিউমার ছিল, মানে তার ঘ্রাণ শক্তি এতটাই প্রখর ছিল যে সে যে কোনো মানুষের পারফিউমের ঘ্রাণ শুনে বলে দিতে পারত সেই মানুষটি কে। সেই মানুষটার পারফিউমের গন্ধ শুকে এবং তার গাড়ির হ্যান্ড টাচ করে সে বুঝতে পেরে যায় যে এই মানুষটি তার বন্ধুর হত্যাকারী। সে তার গার্লফ্রেন্ডকে কল করে এবং তার সাথে খুব দ্রুতই দেখা করতে বলে। তবে রাসেল সে তো বুঝে গিয়েছে যে ভিক্টর তাকে চিনতে পেরে গেছে, যার কারণে রাসেল ভিক্টরকে তুলে নিয়ে যায় তার এক কেমিক্যাল ফ্যাক্টরিতে, যেখানে রাসেল ভিক্টরকে জানায় যে ওয়াসিম তাদের ব্যবসায় ব্যাঘাত ঘটিয়েছিল, যার কারণে তাকে তারা হত্যা করে দিয়েছে এবং ওয়াসিমের আপন বড় ভাই তারিখের নির্দেশেই তাকে হত্যা করা হয়েছে, আর এখন সে তাকেও হত্যা করবে। রাসেল বড় নৃশংসভাবে হাইড্রোফ্লোরিক অ্যাসিডের মাধ্যমে ভিক্টরকে সেখানেই হত্যা করে ফেলে। এবং এই সিনটা ছিল এতটাই ভয়ঙ্কর যেটা দেখে আপনার রীতিমতো আত্মা কেঁপে উঠবে, এন্ড তাকে চেনার মতো কোনো উপায়ও ছিল না। তারপরের এই মুহূর্তে আমরা এই আন্ডারওয়ার্ল্ডের গডফাদারকে দেখতে পাই, যার নাম ছিল টনি স্টার্ক। অ্যাকচুয়ালি তার একজন অবৈধ সন্তানও রয়েছে, অর্থাৎ যার নাম ছিল সাইরাস। সে তার পিতা টনির সাথে থাকতো না, এবং অপরজনের নাম হলো রাসেল। টনি তার ছেলে রাসেলকে একটু সাবধানে থাকতে বলে, এবং সেই লাশটি যেন কেউ কোনোভাবে খুঁজে না পায় এবং কেউ কোনোভাবে যেন জানতে না পারে যে তারাই ভিক্টরকে হত্যা করেছিল। তবে তার পরেরই দিন ভিক্টরের লাশ একটি নদীর কাছে গিয়ে খুঁজে পাওয়া যায়। তার গার্লফ্রেন্ড পুলিশের কাছে একই দিনে ভিক্টর নিখোঁজের কমপ্লেন করে। পুলিশ সেই লাশটার ডিএনএ টেস্ট করে কনফার্ম হয়ে যায় যে এই লাশটি আসলে ভিক্টরেরই ছিল। তারপর আমরা এই সিনেমার এক অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রকে দেখতে পাই, যার নাম ছিল জর্জ। এন্ড এই জর্জ আন্ডারওয়ার্ল্ডের এক মুকুটবিহীন বাদশা ছিল। সে যত কালো কারবার ছিল, লাইক স্মাগলিং, স্বর্ণ চোরাচালান এন্ড যত অবৈধ ব্যবসা ছিল সবকিছু সে নিয়ন্ত্রণ করত। এন্ড জর্জ ছিল ভিক্টরের বড় ভাই, তাদের পরিবারের কর্তা। তারপর ভিক্টরের ফিনারাল হচ্ছে, সে যেন পরপরে ভালো থাকতে পারে, সেজন্য তার জন্য প্রার্থনা করা হচ্ছে। আর সেই সময়ে এন্ট্রি নেয় আমাদের হিরো। সত্যি ভাই, এন্ট্রিটা দেখার মতো ছিল। আর আমাদের এই সিনেমায় হিরো ছিল মার্কো, অর্থাৎ যাকে এই সিনেমায় এত হাইপ করে দেখানো হয়েছে। তখন আমরা জানতে পারি জর্জরা 3 ভাই ছিল। এক ছিল ভিক্টর, যে মারাই তো গেছে, আর আরেকজন ছিল আমাদের এই মার্কো, যাকে অ্যাকচুয়ালি জর্জের পিতা পালক এনেছিল। তবে তাদের পরিবারের কেউ মার্কোকে তাদের ভাই হিসাবে মানত না, শুধুমাত্র জর্জ এবং ভিক্টর ছাড়া। ভিক্টরের সাথে মার্কোর একটি ভালো বন্ডিং রয়েছে। মার্কো যখনই জানতে পারে ভিক্টরকে হত্যা করা হয়েছে, ঠিক সেই মুহূর্তেই মার্কো ইটালি থেকে সরাসরি তার স্টেটে চলে এসেছে। এন্ড সেই ফিনারলে সে বলে ওঠে যে তার ভাইকে এত কষ্ট দিয়ে হত্যা করেছে, তাকে সে বড় ভয়ানক মৃত্যু দান করবে। তারপর থেকে শুরু হয়ে যায় মার্কোর ইনভেস্টিগেশন। টনি খুব চালাকি করে তার ছেলে রাসেল এবং তার পুরো টিমকে দিয়ে দেয় মার্কোর সাথে থাকতে, যাতে তারা মার্কোকে সাহায্য করতে পারে। মার্কোকে তার পরিবার তাদের ভাই মনে করুক বা নাই করুক, তবে মার্কো যে ছিল একটা পাগলা ডেভিল, যে তার পরিবারের জন্য যে কাউকে হত্যা করতে এক মুহূর্ত চিন্তা করে না। তারপর আমরা দেখতে পাই মার্কো এন্ড রাসেল মিলে এই কেসটার ইনভেস্টিগেশন শুরু করে দিয়েছে। তারা নানান জায়গায় যাচ্ছে এবং নানান মানুষকে তার ভাইয়ের মার্ডারের ব্যাপারে
জিজ্ঞেস করছে। এমনই সময় মার্কো গিয়ে উপস্থিত হয় পুলিশ স্টেশনে এন্ড সে পুলিশকে জানায় যে তার ভাইকে কে হত্যা করেছে। সেই পুলিশ অফিসার মার্কোকে জানায় তার ভাইকে হাইড্রোফ্লোরিক অ্যাসিডের মাধ্যমে হত্যা করা হয়েছে, যার কারণে খুনিকে তারা এখনো ট্রেস করতে পারছে না। অন্যদিকে জর্জ এবং টনির মাঝে চলছে টাকার খেলা, ক্ষমতা হাতিয়ে নেয়ার খেলা। মানে আপনারা হয়তো খেয়াল করেছেন জর্জ এবং টনি ছিল বিজনেসম্যান, মানে তাদের অবৈধ স্বর্ণ চোরাচালানের ব্যবসা ছিল, যেখানে জর্জ ছিল এই সাম্রাজ্যের মুকুটবিহীন বাদশা। তবে টনি এই সাম্রাজ্যের প্রয়োজন, তার যে করেই হোক এই ক্ষমতা হাতিয়ে নিতেই হবে। সেই কারণে সে একটা মাস্টার প্ল্যান করে। তাদের রিসেন্টলি একটি চালানের 120 কেজি স্বর্ণ আসার কথা রয়েছে, আর যেখানে জর্জ 50% শেয়ার ছিল। টনি চালাকি করে সেই স্বর্ণের চালানটি কাস্টমস অফিসারদের মাধ্যমে ধরিয়ে দেয়। এই ঘটনার পর জর্জ প্রচন্ড রেগে যায় এবং সে যদি তার স্বর্ণগুলো উদ্ধার করে না দেয় তাহলে তার এবং তার ছেলেদের অবস্থা সেও খারাপ করে দেবে। তবে টনির একজন চেলা রয়েছে যার নাম হচ্ছে দেবরাজ। সে জর্জকে একা পেয়ে তাকে স্ট্যাপিং করে বসে, মানে তার বুকে ছুরি বসিয়ে দেয়। জর্জকে কোনো মতো হসপিটালাইজড করা হয়, মানে এই যাত্রায় সে বেঁচে গেছে। তবে মার্কো যখনই জর্জের এই অবস্থা দেখতে পায় সে খুবই ভেঙে পড়ে। সে রাসেলের কাছে জানতে পারে যে তার ভাইকে স্ট্যাপিং করেছে দেবরাজ, এবং রাসেল জানে যে দেবরাজ এখন কোথায় রয়েছে। মার্কো ছুটে চলেছে সেই দেবরাজের উদ্দেশ্যে। অন্যদিকে আমরা সেই পুলিশ অফিসারকে দেখতে পাই যার কাছে একজন ইউটিউবার এসেছে এবং সে দাবি করছে যে তার কাছে এমন কিছু ফুটেজ রয়েছে যেটা রাসেলের বিরুদ্ধে, মানে সেদিন যে মার্ডারটা হয়েছিল অর্থাৎ ওয়াসিমকে যে হত্যা করেছিল সেটা রাসেলই ছিল, এবং এই ফুটেজটাই তার কাছে ছিল। সেই পুলিশ অফিসার সেই সকল প্রমাণগুলো নিয়ে ডিএসপি অফিসারের কাছে নিয়ে জমা দিয়ে দেয়। তবে কে জানতো এই ডিএসপিও যে সেই রাসেল এবং টনির সাথে মিলে রয়েছে। সে সেই সকল প্রমাণগুলো সেখানে ডিস্ট্রয় করে দেয় এবং এই খবরটা সে রাসেলকে জানিয়ে দেয়, এবং এর ফলে সেই ইউটিউবারকে রাসেল নৃশংসভাবে হত্যা করে দেয়। মানে সে চায় না যে তার কোনো রকম প্রমাণ সে রাখুক। অন্যদিকে মার্কোর বড় ভাই অর্থাৎ জর্জ, যে আস্তে আস্তে হসপিটালে সুস্থ হয়ে উঠছে, তবে হঠাৎই তার কাছে একজন বয়স্ক লোক এসে উপস্থিত হয়, যে জানায় যে একজন লোক তার কাছে এই পেন ড্রাইভটা পাঠিয়েছিল। কিউরিওসিটির বশত যখনই জর্জ পেন ড্রাইভটা ওপেন করে তখনই সেই চরম সত্যিটা সে জানতে পেরে যায়। টনি এবং রাসেল এই দুজনেই যে সকল হত্যার মাস্টারমাইন্ড সেটা জর্জ বুঝতে পেরে যায়। সে তৎক্ষণাৎ মার্কোকে কল করে এটা জানানোর জন্য যে রাসেলই হচ্ছে তার ভাইয়ের আসল হত্যাকারী। তবে গাড়ির ক্লাউডের কারণে ঠিকমতো তার কথাগুলো মার্কো শুনতে পাচ্ছিল না। তবে চোরের মধ্যে পুলিশ রাসেল আসলে সেই কথাটা শুনতে পেরেছে যেটা জর্জ তাকে বলছিল, এন্ড তারপর রাসেল হঠাৎই মার্কোর উপর অ্যাটাক করে বসে এবং একটি জঙ্গলের ভিতর আমরা এই সিনেমার সবচেয়ে ভায়োলেন্ট দৃশ্যগুলো দেখতে পাই। আসলে তাদের সাথে সেখানে একটা চরম ব্রুটাল ফাইট হয়, যেখানে প্রথমে মার্কো বড় বাজেভাবে ইনজিউর্ড হয় এবং তার সঙ্গী যে ছিল তার ডান হাতটি কেটে নেওয়া হয়। তবে ভাই এই সিনেমাতে আর কিছু থাকুক আর না থাকুক, একগাতা কাটাকাটি ফাটাফাটি এবং উড়াধুরা ফাইটিং তো রয়েছেই, আর যেটা এই সিনেমায় ভরা রয়েছে। আর হয়তো এই কারণেই পুরো বলিউড ইন্ডাস্ট্রিজে ভায়োলেন্ট মুভির দিক দিয়ে এই সিনেমাটা 1 নম্বর স্থান দখল করে গেছে। তো সে যাই হোক, মার্কো একাই সবাইকে উড়াধুরা একদম থলাই করে দেয়। তবে যখনই মার্কো রাসেলকে হত্যা করতেই যাবে সেই মুহূর্তেই টনি মার্কোকে ফোন দেয় এবং সে জানায় যে তার ভাই অর্থাৎ ভিক্টরের গার্লফ্রেন্ড তার কাছে বন্দী রয়েছে এবং সে ছিল প্রেগনেন্ট, অর্থাৎ ভিক্টরের বাচ্চা তার পেটে। সে যদি রাসেলকে মেরে ফেলে তাহলে সেও ভিক্টরের গার্লফ্রেন্ডকে সেই ভয়ানক মৃত্যু দিবে। মার্কো উপায় না পেয়ে রাসেলকে অবশেষে সেখান থেকে ছেড়ে দেয়। মার্কো যখন বাসায় এসে পড়ে তখন জর্জ এই বিষয়টা তার থেকে জানতে পারে এবং তাকে আদেশ করে ভিক্টরের গার্লফ্রেন্ড এবং তার বাচ্চার যেন কোনো অবস্থাতেই কোনো ক্ষতি না হয়, সে যেন টনির কাছ থেকে তাকে সেফলি বাসায় নিয়ে আসে। তো আর কি, মার্কো চলে যায় সেই মেয়েটিকে বাঁচাতে, যেখানে আমরা আবারও কিছু ব্রুটাল ফাইট দেখতে পাই, মানে একেবারে হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট। ফাইনালি সে তো সেই মেয়েটিকে সেখানে খুঁজে পায় না, তবে প্রচন্ড রাগে সে টনির একটি হাত কেটে তার সাথে নিয়ে আসে। তারপরের এই মুহূর্তে আমরা দেখি রাসেল এবং মার্কো একটি বিজনেস ডিল করতে চলেছে, যেখানে আমরা সেই মেয়েটিকে দেখতে পাই যাকে রাসেল গাড়ির ডেকে আটকে রেখেছে। ডিলটি ছিল এরকম যে মার্কো রাসেলকে প্রচুর পরিমাণে সোনা দিতে হবে। তবে যখনই মার্কো তার সাথে থাকে সেই ব্রিফকেসটি রাসেলকে দিয়ে দেয়, রাসেল সেটি খোলার পর একদমই অবাক হয়ে যায়। মানে সে দেখতে পায় তার নিজেরই বাবার কাটা হাত তার সামনে রয়েছে
অ্যান্ড তখনই মার্কো বলে ওঠে সে যদি তার বাবাকে বাঁচাতে চায় তাহলে এই মেয়েটিকে তার হাতে তুলে দিয়ে তার লোকেশন অনুযায়ী সে যেন তার বাবাকে বাঁচাতে চলে যায়। তারপর আমরা দেখতে পাই মার্কো এমন একটি ট্র্যাপ, এমন একটি গেম খেলেছে রাসেলের সাথে। রাসেল পুরো হতভম্ব হয়ে গিয়েছিল। সে কোনোভাবে তার বাবাকে সেই স্থান থেকে রেস্কিউ করিয়ে নিয়েছিল, তবে লাস্ট একটা ভুল তার বাবার জীবনটা সম্পূর্ণভাবে কেড়ে নেয়। এই পর্যায়ে আমরা দেখি মার্কো খুব সুনিপুণ ভাবে টনিকে খেলে দিয়েছে। মার্কো তারপর সেই মেয়েটিকে নিয়ে তার বাড়িতে চলে আসে এন্ড কিছুদিন পর সেই মেয়েটির প্রসব বেদনা উঠলে জর্জ তাকে বাইরে নিয়ে যেতে বারণ করে দেয়, কারণ বাইরে রয়েছে মহা বিপদ। সেই কারণেই বাইরে থেকে দুজন ডক্টর নিয়ে আসা হয়েছে এই মেয়েটির ডেলিভারি করানোর জন্য। জর্জ আগেই বুঝতে পেরেছিল যে রাসেল এবং তার সৎ ভাই কখনোই তাদেরকে ছেড়ে কথা বলবে না, তারা তার পিতার হত্যার প্রতিশোধ অবশ্যই নেবে। যার কারণে জর্জ মার্কোকে বলে যে তাদের এই বাড়ি ছেড়ে চলে যাওয়া প্রয়োজন, কারণ রাসেলের সৎ ভাই অর্থাৎ সাইরাস সে ছিল খুবই বিপজ্জনক। তবে মার্কো কোনো মতেই সেই বাড়ি ছেড়ে চলে যেতে চায় না। অন্যদিকে রাসেল পৌঁছায় তার সৎ ভাই সাইরাসের কাছে এবং যখনই সে তার পিতার মৃত্যুর সংবাদটা পায় সে পুরো পাগল হয়ে যায়। আমরা সেখানে সাইরাসের কিছু ভয়ঙ্কর কাণ্ডের প্রমাণও সেখানে দেখতে পাই। সে ছিল পুরাই রুথলেস, মানে তার মনে কোনো দয়া মায়া ছিল না। তারপর সাইরাস এবং তার ভাই রাসেল পুরো শক্তি নিয়ে মার্কোর বাড়িতে অ্যাটাক করে বসে। সময়টা ছিল তখন রাতের বেলা। সেই বাড়িতে থাকা ইলেকট্রিসিটিও অফ করে দেওয়া হয়েছে। রীতিমতো অনেক আগে থেকেই তাদের দরজা জানলাগুলো বন্ধ করা ছিল। তবে সাইরাস সে তো একজন পাগলা ঘোড়া, তাকে তারা কিভাবে আটকাবে? সে সেখানে শুট আউট করা শুরু করে এবং বোমা মেরে তাদের দরজা সেখানে উড়িয়ে দেয়। নিচে জর্জ একাই তাদের সাথে লড়াই করার চেষ্টা করছে, তবে সব চেষ্টাই তো বৃথা। অন্যদিকে মার্কো সেও তার ব্রুটাল ফাইট করা শুরু করে। সিনগুলো ছিল খুবই ইন্টেন্স। আসলে এরকম ফাইট সচরাচর খুব বেশি মুভিতে হয়তোবা দেখা যায় না। যাই হোক, যখন সাইরাস এবং মার্কো হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট হয় তখন আমরা দেখতে পাই সাইরাস মার্কোর তুলনায় বহু গুণে শক্তিশালী। সাইরাস মার্কোর বুকে একটি ছুরি ঢুকিয়ে পুরো চিরে দেয় এবং সাইরাস মার্কোকে এত বাজেভাবে মেরে আহত করে যেখানে আমরা সচরাচর যে মার্কোকে চিনি সেই মার্কোকে আর চেনাই যাচ্ছে না। একে একে তাদের পরিবারের প্রত্যেকটি সদস্যকে রাসেল এবং সাইরাস বড় ভয়ানকভাবে মৃত্যুদান করে। বাচ্চা ছেলে মেয়েগুলো রাসেলের হাত থেকে রক্ষা পায়নি। এক এক করে তাদের সবাইকে সে সেখানে হত্যা করে ফেলে। ইভেন সেই ডক্টর অর্থাৎ নার্স যারা ভিক্টরের গার্লফ্রেন্ডের ডেলিভারি করাতে এসেছিল তাদেরকেও তারা ভয়ানকভাবে হত্যা করে ফেলে এবং সেই মেয়েটি তখনও ডেলিভারি সম্পন্ন হয়নি, কিন্তু সাইরাস বড় ভয়ানকভাবে তার পেট থেকে সেই বাচ্চাটিকে বের করে নেয়। সিনটা ছিল খুবই হরিফিক, একেবারে গায়ে কাটা দিয়ে ওঠার মতো। যাই হোক, সাইরাস মার্কো এবং তার ভাইকে তো আর মারে না। সাইরাস সেই ছোট্ট বাচ্চাটিকে নিয়ে সেখান থেকে চলে যায়। আর এখন জর্জ মার্কোকে অর্ডার করে যে সে যে করেই হোক সেই ছোট্ট বাচ্চাটিকে সে যেন উদ্ধার করে এবং তাদের পরিবারের হত্যার প্রতিশোধ সে যেন নেয়, যাতে সে মরার পর তাদের পরিবারকে বলতে পারে যে মার্কো তাদের পরিবারের হত্যার প্রতিশোধ নিয়েছে। তারপর আমরা এক অন্য মার্কোকে দেখতে পাই, এক স্টাইলিশ মার্কো যার চোখে শুধু এখন প্রতিশোধের আগুন। সে চলে যায় রাসেলের সেই কেমিক্যাল কারখানায় এবং তাদের কোনো কিছু বোঝে ওঠার আগে মার্কো তার বেস্ট ফাইট করা শুরু করে। সিনগুলোকে এত দারুণ ভাবে এক্সিকিউট করা হয়েছে যেখানে বোঝারই কোনো উপায় নেই যে কোনটার পর কোনটা হচ্ছে এবং একের পর এক ব্রুটাল ফাইট এবং হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট এই সিনেমাটিকে এক অন্য লেভেলে নিয়ে গেছে। তবে ফাইনালি সে রাসেলকে হত্যা করে ফেলে, যেটি দেখতে পেয়ে সাইরাস প্রচন্ড রেগে ওঠে। তবে সেই যাই হোক, আজকের দিনটা তো মার্কোর। সে একে একে প্রত্যেককে ভয়ানক মৃত্যু দেয় এবং KGF 2 এর সেই বড় মা অর্থাৎ সেই মেশিন গানটি দিয়ে সে প্রত্যেককে একেবারে ভ্যানিশ করে দেয়। তারপর আসে সাইরাসের চ্যাপ্টার। সাইরাস অলরেডি বুঝে গিয়েছে যে তার আজ আর বেঁচে ফেরা হবে না, সেই কারণে সেই মার্কোকে ব্ল্যাকমেল করা শুরু করে। সাইরাস বলে ওঠে যে সে যদি তাকে হত্যা করতে চায় তাহলে এই বাচ্চাটিকে সে হাইড্রোফ্লোরিক অ্যাসিডের মধ্যে দিয়ে দিবে। তবে সেটার হল কোথায়? মার্কো এক কোপে সাইরাসের দেহ থেকে মাথা আলাদা করে ফেলেছে এন্ড সাইরাসের চ্যাপ্টার ক্লোজ করে সেই নবজাতক বাচ্চাটিকে নিয়ে সে সেখান থেকে চলে আসে। তবে এখানে তো একটি প্রশ্ন থেকে যায়, একটি বাচ্চাকে বাঁচাতে গিয়ে মার্কো তার পুরো পরিবারকে হারিয়ে ফেলেছে, এখানে লাভটা কি হয়েছে? তবে লাভ ক্ষতি সে যাই হোক, একটি ভায়োলেন্ট অ্যাকশন মুভি
মুভিতে যা যা থাকা দরকার মার্কোর মুভিতে সেটি ভরপুর রয়েছে। আর এই কারণেই হয়তো এখন পর্যন্ত পুরো ইন্ডিয়া তথা পুরো সিনেমা ইন্ডাস্ট্রিজে মার্কোর মতো একটি অ্যাকশন সিনেমাও রিলিজ পায়নি। তো এই ছিল ভিডিও এন্ড আই হোপ আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আপনাদের কার কার কাছে এই মুভিটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। তো আজকের ভিডিও আমি এটুকুনি রাখছি, দেখা হচ্ছে আপনাদের সাথে আমার পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন টেক কেয়ার এন্ড বাই বাই।